হয়ে গেছে হঠাৎ করে। কারণ কি, তাদের টার্গেটটা হচ্ছে ফ্যাসিবাদী বিরোধী শক্তিটা, তাদের রাগ আছে না তাদের উপরে। এখন ইসলামের রেবাস দিয়ে এখন এই মিডিয়াও তাদেরকে অ্যাটাক করছে। তো এগুলোর মধ্যে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই ষড়যন্ত্রগুলো তো আমাদেরকে একসাথে ঠেকাতে হবে। আমরা যদি একজন আরেকজনকে আবার সেই ট্যাগ দেই, আগে যারা হতো কি তিনটি জামাত শিবির, এই ট্যাগ দিয়ে যেগুলো মতবাদ একদম দেখা করে পিছনে মেরে ফেলা হতো, একই ট্যাগিং এর বিজনেস আপনারা একই করবেন, একই ফ্যাসিবাদী আচরণ আপনারা নিয়ে নেবেন আবার, এবং তাদের বিরুদ্ধে করবেন যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে। তাই আমি আশা করব আমরা এটা আবার ফিরে আসি আমাদের সম্প্রীতির জায়গাটায়। আমি এই দিকে একটা কথা বলবো, এটাতে হয়তো আমার এখানে বন্ধুদের অনেকের একটু অপছন্দ হতে পারে। আমরা যারা নিজেদের সেকুলার লিবারেল মনে করি, আমাদের সহনশীলতাটা একটু বাড়ানো দরকার আমার কাছে মনে হয়। মাঝে মাঝে আমরা ওই যে আমাদের দাড়ি টুপি এগুলো শুনলে আমি জানি না অনেকে কারো অনেক কারণে গাত্রদাহ হয়ে যায়, তারা কোনো কথা শুনতে চায় না। এটাও কিন্তু ইনক্লুসিভিটির ব্যাপার না। আপনি নিজেকে লিবারেল মনে করছেন, আপনি নিজেকে সেকুলার মনে করছেন, সবার আগে তো আপনাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে আপনি যে ইনক্লুসিভ সোসাইটির কথা ভাবছেন, সেখানে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা আপনার মতের সাথে একেবারে মিলছে না, তার সাথে সহাবস্থান করাটাও আপনার একটা কাজ। তাকে আলাদা করে দিয়েন না, তার সাথে আলাপ আলোচনা চালান। তাই যে ব্যক্তি বিদ্বেষ ছড়াচ্ছে তাদেরকে বলবো, আসেন আমরা একসাথে বসি, একটা সবাই বসি, এক জায়গায় বসি, আপনি আপনার কথা বলেন, স্বাধীনতা বজায় রেখে কথা বলেন, যত যুক্তি দেন কোনো সমস্যা নেই, আমি শুনবো, আমার যুক্তিটাও আপনি শুনবেন। তারপর একটা মাঝামাঝি জায়গায় আমাদের আসতে হবে। আপনি ছাড় দিবেন, আমিও কিছু হয়তো ছাড় দিব, তাহলে আমরা এখানে থাকতে পারবো না। এই সহাবস্থানের জায়গায় আমরা যদি আসতে না পারি, আমি দুই পক্ষকে বলছি, সেকুলারদের মধ্যে একটা জঙ্গি মনোভাব আছে, সেটা আমাদের একটু ছাড়তে হবে। আরে দুই পক্ষকে ছাড় দিয়ে আমাদেরকে মাঝপথে আসতে হবে। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, যারা ধর্মের নামে জঙ্গিবাদী করেন তারা কিন্তু মানুষ খুন করে ফেলতে দ্বিধা করেন না ধর্মের নামে। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তারা চাপাতি নিয়ে রওনা দেন, কিন্তু যারা যতই সেকুলার হোক তারা কিন্তু আরেকটা তার আইডিওলজি জন্য আরেকজনকে মারতে যায় না। তাই এই জঙ্গি যে কোনো ধরনের অ্যাটিটিউড, মারামারি, খুনাখুনি বাদ দিয়ে আসেন, একসাথে আলাপ করি, এটাই আমার হচ্ছে গিয়ে আবেদন সভাপতি। ধন্যবাদ। আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন কবি ও সাংবাদিক রহমান মফিজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কবি ফেরদৌস আরা রুমি। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন কবি ফেরদৌস আরা রুমি। সংগ্রামী বন্ধুরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে কেন দাঁড়িয়ে। আমি প্রথমে যেটা বলতে চাই যে আজকের এই যে অপসারণের দাবি একটি অযৌক্তিক অযাচিতভাবে এবং অগণতান্ত্রিকভাবে যে দাবিটা করেছেন, তার কারণে সবার আগে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমরা 5ই আগস্টের পর থেকে কি দেখছি, একের পর এক মব ভায়োলেন্স, মব লিঞ্চিং এবং মব জাস্টিস এগুলো ঘটে চলেছে। এবং সেখানে আমরা যদি পেছনের ইতিহাস মানে পেছনের কারণটা দেখতে যাই, তখন দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে যেই ফ্যাসিস্টকে আমরা দাঁড়িয়েছি, সেই ফ্যাসিস্টেরই দোসররা বা তারাই, তাদের নেতা কর্মীরা কোনো না কোনোভাবে সেই উস্কানিগুলো দিয়েছেন এবং তারা সেই ঘটনাগুলোর সাথে সরাসরি যুক্ত ছিলেন। এখন এই যে এই উস্কানিটা কে দিচ্ছেন, সেখানেও কিন্তু আমরা সেই একই রকমই চেহারা বা একই রকমই আশঙ্কা করতে পারি। এবং আশঙ্কা করছি এই কারণে, কারণ তাদের সাথে তাদের সুর মিলে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমত আমার দাবি থাকবে যে তাদের নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধানভাবে তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এই দাবিটি থাকবে। এখন আরেকটি পয়েন্ট যদি আমি
বলি যে কাদের বিরুদ্ধে এটা করছে। শিক্ষক নেটওয়ার্কের বিরুদ্ধে, যে শিক্ষক নেটওয়ার্ককে আমরা সবার আগে দেখেছি অগ্রগামী, তারা ছিলেন অগ্রগামী এই আন্দোলনের শুরু থেকে। এবং যখন অন্যরাও সেভাবে বের হতে পারছিলেন না, শিক্ষকদের ছাত্রদের পেছনে ছিলেন না, তার ছায়া দিচ্ছিলেন একমাত্র তারাই। তাদের সাথে দিয়ে তাদের সঙ্গে সর্বত্রভাবে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে থানায় যাওয়া থেকে শুরু করে ডিবি অফিস যাওয়া প্রত্যেকটা জায়গায় তারাই ছিলেন সবার আগে। আমরা পরবর্তীতে নানান গোষ্ঠীকে দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, এবং 5ই আগস্টের পরে তো আরো অনেক গোষ্ঠী যাদেরকে আমরা এর আগে দেখি জুলাই মাসে। তো আমরা তাহলে, এবং সেই শিক্ষক নেটওয়ার্কের মধ্যে যারা অগ্রগামী শিক্ষক ছিলেন সেই শিক্ষকদের বিরুদ্ধে দাবিটা সবচেয়ে বেশি করা হচ্ছে, বলা হচ্ছে। কেন? কিসের দাবি? ধর্মবিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মবিদ্বেষ ছড়াচ্ছে। এই যে সবাই যেটা বলছেন যে আগে যেরকম এক ধরনের ট্যাগিং ছিল, এখনো অনেক ধরনের ট্যাগিং এখানে শুরু হয়েছে। এবং কে ছড়াচ্ছেন? তিনি আবার আজকেই দেখা যাচ্ছে তার একটি পোস্ট ঘোরাঘুরি করছে। তিনি ছিলেন সেই ফ্যাসিস্টের যারা অন্যতম অর্থদাতা বা অর্থ সরবরাহকারী, তার সাথে তার যে মালিক, তার সাথে তার ঘনিষ্ঠ উঠা বসা তার এই ফেসবুক পোস্টেই বোঝা যাচ্ছে। তারপরে এইরকম মহরম সম্পর্ক যার সাথে, সেই মানুষটি আজকে যখন এই দাবিটি তোলেন, তখনও আবারও একই প্রশ্ন চলে আসে যে আসলে তিনি কার হয়ে এই কাজগুলো করছেন, এই উস্কানি জায়গার পেছনে কারা আছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাতে চাই না, কিন্তু আমরা গত 2 মাসের মব ভায়োলেন্সগুলোর কারণে আমরা হতাশ, এবং আমরা কার্যকর ব্যবস্থা এখনো নিতে দেখছি না। এবং তাদের এক ধরনের মৌন ব্যাপার আমাদেরকে আরো বেশি শঙ্কায় ফেলছে। তারা কি আসলে তাদেরকে ফেস করতে ভয় পাচ্ছেন নাকি সমর্থন করছেন? এই জিনিসটি আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা মনে করি যে আমরা যারা এই আন্দোলনের সর্বাগ্রে ভূমিকা রেখেছেন, অগ্রগামী ছিলেন, তাদের অধিকারের জায়গাটা সবার আগে। এই যে পাঠ্যপুস্তকে যদি তারা সেইখানে অপসারণটা চান, যেখানে তাদের ভূমিকাটা সবার আগে থাকার কথা, যেখানে সবার একটা অলিখিত এবং সকল মতের পথের পক্ষে যে সমর্থনটা থাকার কথা, সেখানে তারা সেটি না করে তারা যে বিরোধিতাটা করছেন সেটা বিপরীতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের পক্ষে যেই এক ধরনের শক্তি যোগাচ্ছে। তো এইটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত সহ এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর একটি সমালোচনা, এবং কেন তাকে করা হয়েছে, কেন এই ধরনের প্রশ্ন করেছেন তাকে সেটার জন্য জবাবদিহিতা চাওয়ার দাবি জানাচ্ছি। এবং এই অপসারণকে যেন তারা যে তীব্রভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এবং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তাই আমরা বক্তব্য শেষ করছি। সরাসরি এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংগঠক জামশেদ আনোয়ার তপন। আমরা তাড়াতাড়ি আমাদের ঘরে ফিরে যেতে পারবো, আমাদের পরিবার আছে, আমাদের দুজন অত্যন্ত সাহসী সহযোদ্ধা, যারা এই গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন, তাদেরকে যে এনসিটিভি পাঠ্যপুস্তক সংস্কারের যে কার্যক্রম চলছে, সেখান থেকে তাদেরকে সরাই দিতে হবে। এই দাবিটা কারা করছে সে সম্পর্কে আপনারা ইতিমধ্যে শুনেছেন। একজন সহায়ক নামধারী কি আহমদুল্লাহ, উনি দাবি তুলেছেন যে তাদেরকে নাকি সেখান থেকে সরিয়ে দিতে হবে। এখন এই আহমদুল্লাহ সাহেব, আপনি কি বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের
একমাত্র স্টেক হোল্ডার। আপনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক হয়ে গেছেন যে আপনার কথায় সবকিছু পরিচালিত হবে। আমরা তো আপনার যে পরিচয়টা পেয়ে গেছি এর মধ্যে, সেটা অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে আমাদের এই ছাত্ররা, আমাদের এই সংগ্রামী জনতা, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করে এই গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি, সেই গণ অভ্যুত্থানের অন্যতম আসামি এসএলএম গ্রুপ। আপনি সেই এসএলএম গ্রুপের একজন সহযোগী ছিলেন। সেই সহযোগিতার ভূমিকা পালন করে আপনি রাতারাতি আপনি গণ অভ্যুত্থানের নায়ক হয়ে গেলেন, এবং এই গণ অভ্যুত্থানের প্রকৃত যারা নায়ক তাদেরকে আপনি খলনায়কে পরিণত করতে চান। এবং আপনারা নতুন নতুন করে দাবি তুলছেন, একে সরাতে হবে, ওকে সরাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এবং নতুন নতুন করে ট্যাগ দিয়ে দিচ্ছেন। আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ আছে, এই গণ অভ্যুত্থানের আহ্বানটা কি, এই গণ অভ্যুত্থানের ইশতেহার কি? সারা বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতিগুলো অঙ্কন করেছে আমাদের তরুণ তরুণীরা, সেগুলো একবার দেখে আসেন, তাহলে বুঝে যাবেন যে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের জনগণ কিরকম বাংলাদেশ চায়, সে বাংলাদেশের দৃশ্যকল্প কিরকম হতে পারে সেটা একবার দেখে আসেন কষ্ট করে। তাহলে কাউকে ওই ট্যাগ দেওয়ার যে অবস্থাটা আপনারা খুঁজে পাবেন না। আমরা আন্দোলন করেছি শ্রেষ্ঠত্ববাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠত্ববাদী প্রতিরূপ হয়ে তারা 15টা বছর বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। তারা বলেছিল আমাদের চেয়ে দেশপ্রেমিক কেউ নেই, আমাদের চেয়ে বাংলাদেশ প্রেমিক কেউ নেই, আমরাই হচ্ছে মুক্তিযুদ্ধের নেতা, আমরা যা বলি তাতেই বাংলাদেশ চলবে। তাদের এই বয়ান বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে একটি গণতান্ত্রিক সমাজ গড়তে চায়। সে গণতান্ত্রিক সমাজের অন্তরায় হচ্ছে এই সমস্ত শায়ক আহমদুল্লাহ কিসিমের লোকজন। সুতরাং আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা শুধুমাত্র ছাত্র সমাজ নয়, আমরা এদেশের গণমানুষের যে গণ আন্দোলন এই অভ্যুত্থানের ভিতর দিয়ে গড়ে উঠেছে, সেই গণ আন্দোলনের এক একজন প্রতিনিধি এখানে উপস্থিত আছি। তাদের তরফ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের এই শিক্ষকদের বিরুদ্ধে, আমাদের এই সংস্কৃতি কর্মীদের বিরুদ্ধে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র যারাই করবে তাদেরকে আমরা প্রতিহত করব। সে প্রতিহত করবার আওয়াজটা, আহ্বানটা আজকে আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে রাখতে চাই। এবং আমি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলবো, আপনারা যে আন্দোলন করেছিলেন আপনাদেরকে মনে নেই? আপনাদেরকে কিভাবে গুলি করা হয়েছে, আপনাদেরকে কিভাবে ছাত্রলীগের পান্ডারা লাঠিপেটা করেছে, সেখান থেকে আপনাদেরকে বাঁচিয়েছে কে? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণীর শিক্ষক আপনাদের পাশে দাঁড়িয়েছিল। সেই শিক্ষকদের প্রতিনিধিত্ব স্থানীয় প্রতিবন্ধী নেতা হচ্ছে সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন। তাদের বিরুদ্ধে যখন এদের বিষোদ্গার করা হয় তখন আপনারা চুপচাপ কেন চুপচাপ রয়েছেন? আর যারা সরকারে আছেন, হারুন ভাই বলেছেন সব বাজারগুলো ভেঙে যাওয়ার পরে তারপরে আপনারা বলেন যে মাজার ভাঙা যাবে না। হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করে শেষ হয়ে পড়ে তারপরে আপনারা বলবেন যে হিন্দু বাড়িতে আক্রমণ করা যাবে না। তাহলে সবকিছুর শেষ হওয়ার পরে আপনারা আওয়াজ দেবেন, সেটা তো আমরা চাই না। আপনারা এই গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনারা সেই দায়িত্ব পালন করবেন, এটাই আমরা চাই। আমরা চাই না আমাদের এই ব্যানারগুলো থেকে আপনাদের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ উঠুক। আমরা চাই আপনারা আমাদের ভাষায় আমাদের প্রাণের কথাগুলোকে, আমাদের চাওয়াগুলোকে, গণ অভ্যুত্থানের চাওয়াগুলোকে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিফলন করেন। যদি তা না করেন তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এবং আজকে যারা বিভিন্ন ট্যাগ দিচ্ছেন তারা আসলে গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি নয়, তারা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি। আজকে
এই ওই যে হাসিনা একটা কথা বারবার বলেছিল যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাবে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। তাহলে আপনারা যারা আজকে এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা বলছেন, তারা আপনাদের এই সমস্ত কথাবার্তার মধ্যেই তো শেখ হাসিনার সুর প্রতিধ্বনিত হচ্ছে। শেখ হাসিনা আশ্রয় পাচ্ছে যে ফ্যাসিবাদী শাসন আবার পুনরায় ফিরে আসার জায়গা পেয়ে যাচ্ছে। সুতরাং এই নব্য ফ্যাসিস্টদেরকেও আমাদের প্রতিহত করতে হবে এবং এর জন্য সবার একতাবদ্ধ এবং সংগঠিত প্রতিবাদ আবার নতুন করে জাগ্রত করার দরকার। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ফ্যাসিবাদ যেখানে, লড়াই হবে সেখানে। স্বৈরাচার যেখানে, লড়াই হবে সেখানে। আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, উপস্থিত আছেন অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভাত, আর উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সংগঠক জাহানি গুলশান শাপলার, চলচ্চিত্র নির্মাতা ধ্রুব দাস। এই পর্যায়ে আমাদের সমাবেশে বক্তব্য রাখবেন সাংবাদিক অনিক রায়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। যারা আলোচনা শুনছেন, যাদের কাছে আমার আলোচনা পৌঁছাচ্ছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত আমরা গত 5ই আগস্ট বাংলাদেশে একটি 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিম, সেই ফ্যাসিস্ট রেজিমকে আসলে এক প্রকার পরাজিত করেছি। কিন্তু মনে করেন একটা জিনিস সবচেয়ে সত্য বিষয়, সেটা হলো ফ্যাসিজম তো কোনো ব্যক্তি না। তো একটা ব্যক্তিকে নামায় দেওয়ার মাধ্যমে আসলে আপনি ওই যে প্রথা, ওই যে প্রবণতা, সেই প্রবণতা দূর করতে পারবেন না। কিন্তু যদি আপনার একটা প্রথা এবং প্রবণতাকে দূর করতে হয়, তাহলে এই ব্যবস্থাকেই আসলে পাল্টাতে হবে। আপনি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আসলে বারবার বলেছি আন্দোলনে, এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে ফ্যাসিবাদী প্রথার বিলোপ হবে এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, যে বন্দোবস্তের উপর বাংলাদেশের যে সামনের দিনের রাজনীতি, সামনের দিনের যে দেশ, সেই দেশ, তার যে রাষ্ট্রকল্প, সেই রাষ্ট্র সেইভাবে চলবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের এই যে ইউনিটি, আমাদের যে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যটি ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র চলমান। সেটি নানান নামে, কখনো আপনি বামপন্থী নামে, কখনো আপনি মনে করেন যে ইসলাম বিদ্বেষী নামে, কখনো আপনি নানান নামে আমাদের যে এই যে ইউনিটিটি, আমাদের যে ঐক্যটি তৈরি হলো, যেটি আমরা যেই ঐক্যের কারণে আমরা 16 বছরের একটি রেজিম তাকে পরাজিত করতে পারলাম, এত শক্তিশালী একটি রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা পরাজিত করতে পারলাম। সেই ইউনিটিটা আসলে কারা ভাঙার চেষ্টা করছে, তারা আসলে কেন ভাঙার চেষ্টা করছে? আজকে যে যখন আন্দোলন হচ্ছিল, আমার মনে আছে যেদিন হল ভ্যাকেন্টের ঘোষণা আসলো, বলা হলো যে সন্ধ্যা 6টার মধ্যে সবাইকে হল ছেড়ে দিতে হবে। তো সেই দিন সকালবেলা আমি সাংবাদিকতা করার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গেটটিতে আপনার ব্যারিকেড লাগানো ছিল। আমি সাংবাদিক হওয়ার কারণে পুলিশ আমাকে ভিতরে যেতে দিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যার এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই গেটে আটকে রাখা হয়েছে, তাদেরকে যেতে দেওয়া হয়নি। এমনকি আমরা দেখেছি যারা এখানে যেতে যাচ্ছিল তাদেরকে পুলিশ থানায় নিয়ে যায়। আমি ততক্ষণে যখন অপরাজেয় বাংলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রোগ্রামে পৌঁছাই, আমি যেতে যেতেই ওখানে খবর পৌঁছায় যে এখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। সেই সময় কোন শিক্ষক ক্যাম্পাসে, শুধু বাংলাদেশ মানে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশে সেই সময় কোনো শিক্ষক তখনও রাস্তায় নেমে আসেনি। তো সেই সময় এই সামিনা লুৎফা, এই কামরুজ্জামান মামুনরা রাস্তায় এসে নেমেছিল। তারা সেই দিন সেইখান থেকে শিক্ষকদের এক করে মিছিল করে এসে শাহবাগ থানা থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে গিয়েছিল। সেই যে মানে সাহস, মানে এই যে একটা ভয়ের সংস্কৃতি, যে পুলিশ নিয়ে গেলে মানে আর কিছু করার নেই, সেইটাদের ভেঙে দেওয়া মানসিকভাবে মানুষকে সাহসী করে গড়ে তোলা, সেইটা এই শিক্ষকরা করেছে। কারণ শিক্ষকদের কাজ মানুষকে রাষ্ট্রকে তার যে আসল রাস্তা, সেই রাস্তা দেখানো, সেটা এই শিক্ষকরা সেদিন দেখিয়েছিল। তাহলে আজকে যখন আমি এই শিক্ষকদের আঘাত করছি, তখন আসলে আমি কার পারপাস সার্ভ করছি, আমি কার হয়ে কাজ করছি?
আমি কাজ করছি সেই ভারতের হয়ে, সে দিল্লির হয়ে, সেই পরাজিত ফ্যাসিস্ট শক্তির হয়ে। এবং এর প্রমাণ পেতে বেশি দূরে যেতে হয় না। কিন্তু যিনি এই সামিনা লুৎফা বা কামরুজ্জামান মামুনের বিরুদ্ধে এটি মব জাস্টিস চালাচ্ছেন, তিনি আবার এস আলম গ্রুপের মালিকের ব্যাপারে প্রশংসাসূচক বক্তব্য দিচ্ছেন। এস আলম মালিককে, এস আলমের মালিক হলো ওই লোক যিনি জাস্ট একটি ব্যাংক, এক ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা লুটপাট করেছেন। আজকে ওই এস আলমের মালিককে যদি বাঁচাতে হয়, তাহলে তো আপনার এখানে যে জাতীয় ঐক্য দাঁড়িয়েছে সেই ঐক্য ভেঙে ফেলতে হবে। কারণ ঐক্য যদি ঠিক থাকে, তাহলে ওই এস আলমের মতো কেউ তো আর ৭৫,০০০ কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা লুট করতে পারবে না। ফলে আজকে এই শক্তিগুলোকে আমাদের চিনতে হবে যে কারা আমাদের জাতীয় ঐক্য নষ্ট করতে চায়। আমি বলতে চাই, বাংলাদেশের যে কোনো মানুষের অধিকার আছে সরকারের যে কোনো কমিটি নিয়ে কথা বলার। আপনি সেখানে বলুন যে আপনি যে কমিটি করেছেন সেখানে আমার লোক নাই, আমার বক্তব্য কে দিবে ওই কমিটিতে, সেই লোককে যুক্ত হওয়ার আন্দোলন করুন, আমি আপনার ওই আন্দোলনের সাথে থাকবো। কিন্তু আপনি যখন একজন ব্যক্তিকে আক্রমণ করবেন, তখন আমি বুঝবো আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, আপনার অন্য কোনো পায়তারা আছে। সেই পায়তারায় আমি সাথে নাই। দরকার পড়লে সেই জাতীয় ঐক্যের প্রশ্নে যদি লড়াই আবার করতে হয়, আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং সেই লড়াইটি করতে হবে। আমি এতটুকু বলে আমি আশা করি এই যে একটি মব জাস্টিস বা যা করার চেষ্টা এখানে চলছে, বাংলাদেশকে বারবার একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিয়ে যাওয়ার যে পায়তারা, এই পায়তারার মাধ্যমে সেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি যেন আরেকবার পুনর্বাসিত হতে পারে, সেইটার যে বন্দোবস্ত তৈরির চেষ্টা যারা যারা করে যাচ্ছেন, তারা মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ বাসায় যেতে পারে ঠিকই, বাংলাদেশের মানুষ কর্মস্থলে ফেরত গেছে ঠিকই, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী মাদ্রাসায় ফেরত গেছে, বিশ্ববিদ্যালয়ে ফেরত গেছে, স্কুলে ফেরত গেছে। কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্ন যদি আরেকবার দাঁড়ায়, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের মানুষ আরেকবার রাস্তায় এসে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সবাইকে সাথে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, চলচ্চিত্রকার রাফসান আহমেদ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম, মহাসচিব সচেতন অভিভাবক সমাজ বাংলাদেশ। আজকে সবাই উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমি রাজনীতি করি না, কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেক আগের থেকেই আন্দোলনে লিপ্ত ছিলাম। তখন দেখেছি ঢাকা ইউনিভার্সিটি টিচাররা, প্রফেসররা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য পেনশন, যেটা আমরা তো অবজার্ভ করি, আমরা হয়তো পলিটিক্স করি না, কিন্তু আমরা অবজার্ভ করি, আমরা দেখি কার কী ধরনের চরিত্র। তারা ফ্যাসিস্ট সরকারের সাথে নেগোসিয়েশনে ব্যস্ত ছিল তাদের পেনশন নিয়ে। তখন আমরা তাদের কোনো সহায়তা পাইনি। আমাদের মামুন স্যার, ম্যাডাম যারা আছেন তাদের সাথে আমরা আলাপ করেছি, তারা আমাদেরকে পথ নির্দেশনা দেখাইছে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তখন কিন্তু এই যে আজকে যারা বলতেছে ইসলামী কাজে যারা উনি কেন কমিটিতে আছেন, ওরা কিন্তু খবর নেই, ওদের সাহসই ছিল না, ওরা এখন ফাঁকা মাঠে গোল করতে যাচ্ছে। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিলাম, যখন নির্বাচনের আগে এবং পরে, তখন আমরাও ছিলাম, পুলিশ আমাদের সামনেই ছিল, ওদের সামনে আমরা প্রতিবাদ করেছি। তখন কিন্তু তারা আসেনি, তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। যখন 5ই আগস্ট ঘটেছে, তখন তারা মনে করেছে এখন তো আর ঝামেলা নেই, এখন তারা নতুন নতুন ফন্দি নিজেরা প্রকাশ করতেছে। এই ফন্দি আটকানো যাবে না, কারণ আমরা সাধারণ জনতা, আমরা বাংলাদেশের 50%। আমাদের যে বিভিন্ন পত্রিকায় দেখি 50% লোক রাজনীতির সাথে জড়িত আর 50% লোক রাজনীতিতে জড়িত না। আমাদের উপর ডিপেন্ড করে কারা ক্ষমতায় আসবে, কোন আন্দোলন সফল হবে। আপনারাই চিন্তা করেন, বৈষম্য বিরোধী আন্দোলন 1 জুলাই থেকে আরম্ভ হয়েছে। পতন হয়েছে কবে? ফ্যাসিস্ট সরকারের 5ই আগস্ট। কেন এতদিন লেগেছে?
তাদের যদি এত ক্ষমতা থাকতো তা 15 দিনেও সরকারকে পতন করতে পারতো, পারেনি কেন? যখন সাধারণ জনতা তাদের সাথে যোগ দিয়েছে, আমরা যোগ দিয়েছি, যারা বিবেকের তাড়নায়, তখনই সফল হয়েছে। এজন্য বৈষম্য বিরোধী আন্দোলন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে যাচ্ছি, আপনারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করেন না। ওদের থেকে 50% লোক আপনাদের চাইতে অনেক বুদ্ধিমান, ওরা অবজার্ভ করতেছে আপনারা কি কাজ করতেছেন। ফ্যাসিবাদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী না, এটা একটা সিস্টেম। ওরা যদি ফ্যাসিবাদী হয়ে থাকে, আপনারা যদি এমন কোনো কাজ করেন না আপনারাও যাতে ফ্যাসিবাদীর মধ্যে পড়ে যান, তো আমরাও তখন কিন্তু আমরা আবার আন্দোলনে নেমে যাব। আর যাদের কথা বলতেছেন ওরা তখন তারা ব্যক্তিগত চাপ অর্থে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছে কিভাবে শিক্ষা কার্যক্রম করা যায়। আরে বৈষম্য বিরোধী আন্দোলন তারাও তো নিজেদের স্বার্থে কোটার জন্য আন্দোলন করেছিল, ওই শিক্ষার জন্য তো আন্দোলন করে নাই। শিক্ষার জন্য আন্দোলন করছে অভিভাবক, যারা দেখেছি শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, তখন তারা কিন্তু আমাদের সাথে আসে নাই। তারা তাদের নিজের স্বার্থে জুলাই মাসে যখন দেখেছে তাদের কোটা কথা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, তখন তারা নেমেছে। তখন কিন্তু অনেক আগে থেকেই শিক্ষা নিয়ে আমরা আন্দোলন করেছি, তখন কিন্তু তারা আসে নাই। আমরা এসেছিলাম, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। এখন একটা ধারায় আছে, কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা অবজার্ভ করতেছি। আমরা শিক্ষা উপদেষ্টার সাথে আলাপ করেছি, এনসিডিবি চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সিলেবাস দেখবো, বই চেঞ্জ করবো, সিস্টেম চেঞ্জ করবো, আমরা দেখতেছি। তাদেরকেও বলতে চাই আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের বিরুদ্ধেও আমাদের নামতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সমাবেশে এখন কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘমালার বসু। বন্ধুরা, যারা আমার কথা আশেপাশ থেকে শুনতে পাচ্ছেন, কথা আসলে অনেক কথা হয়েছে ইতিমধ্যেই। কথায় কোনো রকম ভনিতা করতে চাই না, খুব স্পষ্ট কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কেন আমরা আজকে এখানে এসেছি। আপনারা জানেন শায়ক আহমদুল্লাহ সাহেব, যার নামটা একটু স্পষ্ট করে নেওয়া দরকার, আমরা এখানে কেউ নামটা স্পষ্ট করে নিচ্ছি না। শায়ক আহমদুল্লাহ সাহেব তিনি সামিনা লুৎফা ম্যাডামের নামে একটি বিষোদ্গারমূলক ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে সিম্পলি সামিনা ম্যাডামের একটি বিষয়ে তার যে অবস্থান, সেই অবস্থানটি বলা হচ্ছে। ফেসবুক স্ট্যাটাসটি কি? ফেসবুক স্ট্যাটাসটি হচ্ছে বাংলাদেশে যত মানুষ আছে বা পৃথিবীতে যত মানুষ আছে, যারা নারী, যারা পুরুষ, যারা হিজড়া, যারা ইন্টারসেক্স, যারা ট্রান্সজেন্ডার, যাদেরকে পশ্চিমে বলা হয় LGBTQIA+, যাই বলেন না কেন, এই ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা সবাই মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আসলে আপনি এই শরীফার গল্প নিয়ে অনেক হাউকাউ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এই নিয়ে বাংলাদেশের মানুষের নানান রকম মত থাকবে। এখানে কারো মত কারোর উপর চাপানোর কিছু নাই, সবার মত বোঝার চেষ্টা করার প্রয়োজনীয়তা আছে। সেই বিষয়ে কোনো তর্ক এখান থেকে আমি করতেছি না। আমি কোনো একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে চাই এবং বুঝাইতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে বসে, কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, আপনি কি এমন মানুষ পাবেন যে মানুষের মতের সাথে আপনার মত 100% জায়গায় একমত পাবেন? বা মানুষের সাথে মানুষের মতের ভিন্নতা আছে না? তাহলে আপনার বিশ্বস্ততা অর্জন করতে পারে কে? যার বিষয়ে আপনি এইটা নিশ্চিত হইতে পারেন যে আপনার মতের সাথে আমার মত না মিললেও আপনার মত প্রকাশের অধিকারের জন্য আমি দাঁড়াবো। সামিনা লুৎফা হচ্ছে সেই মানুষ যার মতের সঙ্গে তার মতের তীব্র বিরোধিতা থাকলেও যখনই তার মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখন সামিনা লুৎফা যায় দাঁড়াইছেন, তখন তানজিমুদ্দিন খান যায় দাঁড়াইছেন, তখন মামুন সাহেব যায় দাঁড়াইছেন। কেন দাঁড়াইছেন? একটা সময় ছিল ক্যাম্পাসে যখন কিনা এই যে আজকে যারা সমন্বয়ক, আজকে যারা কি বলে এটাকে, নতুন সরকারের এদেরকে কি বলে, উপদেষ্টা, আজকে যারা উপদেষ্টা, নাহিদ সাহেব, আসিফ সাহেব, একটা সময় ছিল ক্যাম্পাসে যখন তারা কোনো মাইর খাইতো বা তারা যখন নির্যাতিত হইতো বা তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হইতো, তখন লীগের শিক্ষক, দলের শিক্ষক তো ছাড়েন,
মানে যারা এখন আমরা বুঝতেছি যে জামাতপন্থী শিক্ষক বা যারা আমরা এখন বুঝতেছি ডানপন্থী শিক্ষক, তারাও কেউ কোনোদিন যায় কিছু বলার সাহস করে নাই। কারণ তারা জানতো ওইটা করলে ওই মুহূর্তে ক্ষতি আছে, ওই মুহূর্তে কেরিয়ারের ঝামেলা হইতে পারে, ওই মুহূর্তে অনেক কিছু হইতে পারে। কিন্তু সামিনা লুৎফা নেত্রা কোনোদিন এই চিন্তা করেন নাই। সামিনা লুৎফা নেত্রা ক্লাসে যে মেয়েটা বা যে ছেলেটা বসে আছে, সে ছেলেটা রাজনৈতিক পরিচয় কি, সে ছেলেটা সামাজিক আইডিওলজি কি, তার ভিত্তিতে নির্ধারণ করে কারো অধিকারের জন্য দাঁড়ায় নাই। যখনই এই ক্যাম্পাসে যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখনই তাদের পক্ষে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সেই সংগঠন যারা কিনা যখন সারা দেশে, যেরকম অনেক রায় বললেন, সারা দেশে যখন কোনো শিক্ষকরা নামে নাই, তখন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ছিল। আজকে আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে খারিজ করতেছেন আহমদুল্লাহ সাহেব। আজকে আপনি বুঝাইতে আসছেন যে সামিনা লুৎফাকে কমিটিতে রাখলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়। এটা বিনীত প্রশ্ন করতে চাই, 5ই আগস্টের আগে আপনার স্বৈরাচার বিরোধী পোস্টগুলি জানি কোথায়? আপনার আইডি তো 2-3 বার ঘুরলাম, দেখলাম না। মানে পিছিয়ে অনলিমি করে রাখা আছে আর কি, 5ই আগস্টের পরে হয়তো বলবেন বা দিতার কিছু নাই। কিন্তু আসলে আপনি যেই বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের পর তো এই বক্তব্য সামনে আসবেই যে আপনি এসালম গ্রুপের এসালম সাহেবের সাথে তদবির করে বিভিন্ন মানুষের